ও, তোমরা সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। হরিহরপুর বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে এক নতুন ছেলে এসেছে। তার নাম দাশরথী ওরফে দাশু। তাকে দেখতে রোগা, মাঝারি উচ্চতা বিশিষ্ট, চোখ দুটো গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। ওই দেখো, দাশরথী রাজসভায় প্রবেশ করছে। ওকে দেখলে না আমার একটা ছড়া মনে পড়ে। কি ছড়া রে? কি ছড়া রে? হীন দেহ, খর্বকায়, মুন্ডু তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। এদিকে ক্লাসের ভালো ছেলে বলে জগবন্ধুর বেশ সুখ্যাতি আছে। পড়া বোঝবার জন্য ক্লাসের ছেলেদের প্রায়ই জগবন্ধুর কাছে যেতে হতো। ভাই জগবন্ধু, আমায় এই অঙ্কটা একটু দেখিয়ে দেবে? কই দেখি। এই তো খুব সহজ অঙ্ক। প্রথমে জিসিএম করতে হবে, তারপরে এলসিএম, ব্যাস তাহলেই হবে। আচ্ছা ভাই। জগবন্ধুর উপর ক্লাসের ছেলেদের এইরূপ নির্ভরশীলতা জগবন্ধুর মনে একটা অহংকারের জন্ম দেয়। একদিন দাশু পড়ল এক সমস্যায়। হ্যাঁ রে ভোলা, এই ইংরেজি কথাটার মানে আমাকে বলে দিবি? ও বাবা, ইংরেজিতে আমি মা সরস্বতী, তুই বরং জলধরকে শুধু, ওই বলতে পারবে। না ভাই, আমাকে নয়, তুই জগবন্ধুকে শুধু। ও লেখাপড়ায় যথেষ্ট ভালো, ওই বলতে পারবে। হ্যাঁ ভাই জগবন্ধু, আমাকে এই ইংরেজি কথাটার মানে বলে দেবে? আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই? আজ একে ইংরেজি বোঝাই, কাল ওকে অঙ্ক কষে দিই, পরশু আরেকজন আসবে আর একটা ফরমাস নিয়ে, ওই করি আর কি। তুমি আচ্ছা ছ্যাঁচড়া ছোট লোক তো। দাঁড়াও, পণ্ডিত মশাই আসুক, তোমার ব্যবস্থা আমি করছি। দেখুন না পণ্ডিত মশাই, দাশু আমাকে ছ্যাঁচড়া ছোট লোক বলছে। কি এত বড় কথা? দাশু, কান ধরে বেঞ্চের উপর দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়াও, তোমার মতো হাড়বিচ্ছু ছেলেকে কিভাবে জব্দ করতে হয় তা আমি দেখাচ্ছি। ক্লাসে ইংরাজি পড়াতেন বিষ্টু বাবু। জগবন্ধু ছিল তার প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বইয়ের দরকার পড়তো তখনই তিনি জগবন্ধুর থেকে বই চাইতেন। সেদিনও, জগবন্ধু, তোমার গ্রামার বইটা দাও তো। এই নিন স্যার। বইটা কার? আগে আমার স্যার। নতুন সংস্করণ বুঝি? আগে বইকে বই একেবারে বদলে গেছে। যশবন্ত দারোগার লোমহর্ষক ডিটেকটিভ নাটক। বলি কতদিন ধরে এইসব জাটামো বিদ্যে শেখা হয়েছে শুনি? আগে। আবার আগে? ওর বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়া, দাঁড়া বলছি। এ নিশ্চয়ই কারো চক্রান্ত, না হলে সকালে আমি নিজের হাতে সবুজ মলাটের গ্রামার বইটা ব্যাগে পুরলাম, আর এখানে এসে বইয়ের মলাট ঠিক রইলো আর বইটা ভোজবাজির মতন পাল্টে গেল। ওই বুদ্ধিটা আমার মনে নেই? পণ্ডিত মশাইকে নালিশ করে আমায় শাস্তি দিয়েছিলে, তাই আমিও তোমাকে শাস্তি দেবার জন্য গ্রামার বইয়ের জায়গায় নভেল রেখেছিলাম। ব্যাস
শোধবোধ হয়ে গেল। এই নাও তোমার গ্রামার বই। সেই ঘটনার পর থেকে জগবন্ধুর বড়াই করা থেমে গেল। এবারের গল্প ন্যায় বিচার। মহামন্ত্রী ভবচন্দ্র রাজ্যের অবস্থা কিরূপ? বলি, প্রজারা সব সুখে শান্তিতে আছে তো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আপনার সন্তান তুল্য প্রজারা আপনার আশীর্বাদে সুখে শান্তিতেই বসবাস করছে। আর সেই জন্য সমস্ত নদিয়াবাসী শতমুখে মহারাজের নামে জয়ধ্বনি দিচ্ছে। আমিও মনে করি আমার মতো ন্যায় বিচারক এই পৃথিবীতে আর নেই, কেউ নেই। কি গোপাল, তোমার কি মত? আর যদি আমি প্রমাণ করতে পারি পৃথিবীতে আপনি একা নন, আরো অনেক ন্যায় বিচারক আছে এবং স্থান কাল পাত্র ভেদে এক একজনের ন্যায় বিচার এক এক রকম। বেশ, যদি তুমি তোমার কথার সত্যতা প্রমাণ করতে পারো তবে আমি তোমায় দক্ষিণ দাঁড়ি গ্রামের আমার খাস 500 বিঘা জমি দান করব। ঠিক আছে মহারাজ। মহারাজ, আমার একটা প্রার্থনা আছে। বেশ, বলো, কি তোমার প্রার্থনা? মহারাজ, আমি জীবনে যত অন্যায় করি না কেন অন্তত একবার যেন আমার মনোমতো বিচারকরা আমার বিচার করেন। বেশ, তাই হবে। দেখছেন কবিরত্ন, গাছে কি সুন্দর আম ধরেছে। দাঁড়ান, ঢিল মেরে গোটা 2 পারি। বাবা গো! প্রহরী, আদেশ মহারাজ। শীঘ্র বৈদ্যরাজকে ডাকো আর অনুসন্ধান করো কে এই ঢেলাটি ছুঁড়েছে। তাকে বন্দি করে রাজসভায় নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। বিশ্বাস করুন মহারাজ, আমি না বুঝে এই অন্যায় করেছি। দয়া করে আমাকে ছেড়ে দিন। না মহারাজ, গোপালের এই অন্যায়ের জন্য গোপালকে শাস্তি পেতেই হবে, এবং সেটা হলো রাজ পরিবারকে অনিচ্ছাকৃত ক্ষতি সাধন করার জন্য 10,000 মুদ্রা। মহারাজ, কিছুদিন আগে আপনি আমার একটা প্রার্থনা মঞ্জুর করেছিলেন, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে বই কি। তা বেশ, বলো, কাকে দিয়ে তুমি তোমার বিচার করাতে চাও? মহারাজ, নগর প্রান্তে দিনু তিনু নামে 2 কুমোর থাকে। আমি চাই তারা আমার বিচার করুক। বেশ, তাই হবে। মহারাজ, আমার মনে হয় রাজ পরিবারের অনিচ্ছাকৃত ক্ষতি সাধন করার জন্য গোপাল কর্তার শাস্তিস্বরূপ অর্থদণ্ড হওয়া উচিত, এবং তার পরিমাণ 150 টাকা। না দিনু ভাই, গোপালের ঘর সংসার আছে, অত টাকা দিতে গেলে গোপাল যে মরে যাবে। আমার মনে হয় ওকে 100 টাকা অর্থদণ্ড দেওয়া হোক। হ্যাঁ, কথাটা মন্দ বলনি মহারাজ। আমিও এই ব্যাপারে তিনুর সাথে একমত। গোপাল কর্তাকে 100 টাকা অর্থদণ্ড দেওয়া হোক। হ্যাঁ, মাত্র 100 টাকা অর্থদণ্ড? এ যে বিচারের নামে প্রহসন। মহারাজ, এ প্রহসন নয়, এটাই ন্যায় বিচার। কি করে? মহারাজ, দিনু তিনু গরিব কুমোর, তার উপর সহজ সরল, তাই তারা মানুষের দুঃখ কষ্টটা তাদের নিজেদের মতো করে ভাবে। সেই জন্য তাদের বিচারে আমার 100 টাকা অর্থদণ্ড হলো। অপরদিকে আমাদের মহামন্ত্রী অর্থবান, তাছাড়া কূট বুদ্ধি নিয়ে রাজ্য চালনা করতে করতে ও বিচার কার্য সামলাতে সামলাতে তার শরীর থেকে মায়া দয়ার চিহ্নটুকু পর্যন্ত মুছে গেছে। আর সেই জন্যই তিনি 10,000 মোহর অর্থদণ্ড করেছিলেন। দিতে না পারলে হয়তো আমাকে অন্ধকার কারাগারেও নিক্ষেপ করতেন। কি মহারাজ, এবার বুঝলেন তো? স্থান কাল পাত্র ভেদে এক একজনের বিচার এক এক রকম। তোমার যুক্তি অকাট্য। তোমার পুরস্কারটা
আমি তোমায় কদিনের ভেতরেই দিয়ে দেব। মহারাজ ঠিক আছে, যা আপনার ইচ্ছা। ভোঁদাটা এইবারও টিমের চান্স পেয়ে গেল। শুধু ওর জন্যই আমি পরপর এই ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টে আমাদের ক্লাব টিম থেকে বাদ হয়ে গেলাম। তবে এইবার কিছু একটা করতেই হবে, হ্যাঁ করতেই হবে। ভোঁদাটাকে কিছুতেই মাঠে নামতে দেওয়া চলবে না, কিছুতেই না। কনগ্রাচুলেশন ভোদা, টিমে চান্স পাওয়ার জন্য। ধন্যবাদ দাদা, তবে তোর জন্য খারাপ লাগছে রে। কি আর করা যাবে, 11 জনে তো একজন মাত্রই গোলকিপার লাগে, আর দুর্ভাগ্যক্রমে তুই আর আমি একই পজিশনে খেলি। ঠিকই রে, তবে তুই তো খেলছিস, অন্য কেউ তো আর চান্স পায়নি। সামনের বার নয় আমি খেলবো। নে এবার ওঠ ওঠ, আমি শট মারছি, তুই পেনাল্টি সেভ করা প্র্যাকটিস কর। ঠিক আছে ঠিক আছে, আমিও প্র্যাকটিসের জন্য প্লেয়ার পাচ্ছিলাম না রে। ধন্যবাদ দাদা। বোদা, তুই দেখবি কেমন প্র্যাকটিস তোকে আমি করাই। খুব বড় প্লেয়ার হয়ে গেছিস না? দাদা আমি রেডি, মার এবার। আচ্ছা রেডি, নে ভোদা আটকা দেখি। ওরে বাবা, বাহাদুর বাহাদুর, এক্ষুনি এই মোটাটাকে ধরে আমার সামনে হাজির কর। খেলাচ্ছি ফুটবল, ঘুড়ি যদি আমি না ফাটিয়েছি। এই যা, উনি যে আমাকেই ভাবছেন। আমি না মাসিমা, ওই ওই হাদা। আরে হাদাটা কোথায় পালালো? হাদা বাহাদুর ধর ধর, তোকে একেবারে বেঁধে নিয়ে আয়। ওরে বাবা, কেস গন্ডগোল, পালাই পালাই আমি পালাই। প্র্যাকটিস ভন্ডুল করেছি, এবার আসল ম্যাচটাতেও ভোঁদাকে খেলতে দেব না। আজই তো ম্যাচ, এই সাইকেল চেপেই তো ভোঁদা খেলতে যাবে। তার আগেই আমি সাইকেলটা নিয়ে একটু নেড়ে চেড়ে দিই। যাক, এবার মানে মানে কেটে পড়ি। আজকে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা আমাকে নিতেই। একটু আগে ভাগেই মাঠে পৌঁছে কাটা গরম করে নি। আরে সাইকেলের ব্রেকটা কাজ করছে না মনে হয়। ঠিকই তো, ব্রেকটা তো ঠিকই ছিল। ব্রেকটা যে একেবারেই ধরছে না। এবার আমার খারাপ লাগছে রে ভোঁদা, এভাবে কেউ সাইকেল চালায়? এত বড় ম্যাচে সুযোগ কি বারে বারে আসে রে? হাদা হাদা, সেভ কর সেভ কর সেভ কর, আটকা বলটা। ঠিক মতো খেল, ঠিক মতো খেল। তোকে চাঁদা তুলে খেলাবো। বের হ একবার মাঠ থেকে, তোকে চাঁদা তুলে খেলাবো। ক্লাবে একবার ঢোকাই, তারপর দেখিস। কি রে হাদা, এমন অবস্থা তোর কি করে হলো? আমি তো খবর পেয়েই ছুটে এলাম। ওরে বাবা রে, অপোনেন্ট টিমটা যে এত শক্তিশালী আমি কি বুঝতে পেরেছি নাকি? সঠিক কি জোর, ঘুষিগুলোর জোরও তো কম না দেখছি। মানে মানে আবার কি, ক্লাবে গিয়ে শুনলাম
কাল খেলার পর তোকে সবাই ক্লাবের ভিতর ঢুকিয়ে দরজা বন্ধ করে ঠেঙিয়েছে। আসি রে হাদা, পরের ম্যাচটার জন্য আজ আবার ক্লাবের মাঠে প্র্যাকটিস। তোর হয়তো পুরো টুর্নামেন্টটাই এই বেডে শুয়ে কাটাতে হবে রে। আমি আর ফুটবলই খেলবো না রে। ওরে বাবা রে। তুই কি জানিস কেন ডেকেছে? না না, আমি কি করে জানবো? আমি তো এর কাছে শুনলাম। তুই জানিস? না, আমি তো কিছু খবরই পাইনি। আমিও বুঝতে পারছি না কেন। মনে হচ্ছে কিছু ব্যাপার আছে। আস্তে আস্তে আমরা সভা শুরু করছি। আজকের সভা পশুরাজ সিংহকে নিয়ে। তাকে নিয়ে কেন? কারণ তিনি যেভাবে প্রতিদিন পশু বধ করছেন, তাতে একদিন দেখা যাবে এই বনে একটিও পশু থাকবে না। এই বনে যদি পশুই না থাকে তাহলে প্রজা ছাড়া রাজত্ব করবেন কি করে? কথাটা ঠিকই। যে রাজ্যে প্রজা নেই সেই রাজ্যে রাজা হয়ে লাভ কি? তাই আমরা ঠিক করেছি আমরা প্রতিদিন একটি করে পশু মহারাজের ক্ষুধা নিবারণের জন্য পালা করে পাঠাবো। শিকার ধরার জন্য পশুরাজকে কোনো কষ্ট স্বীকার করতে হবে না। এতে আপনাদের সকলের মত আছে কি? রিজু, আজ তোমার পালা। কথা মতো তোমাকেও আজ যেতে হবে। এ তো বিধাতারই লিখন। হ্যাঁ, তা তো ঠিকই। আসি তাহলে। আসি বলতে নেই, বলো যাই। ফিরে তো আমি আসবই, কিন্তু কি করে, কি উপায়? নিজেকে বাঁচাতে গেলে পশুরাজকে বিনাশ করতে হবে। তাড়াতাড়ি আমি যাচ্ছি কেন? তাড়াতাড়ি গিয়ে লাভ কি? ভাগ্যে যা আছে তা তো হবেই। মৃত্যুর পর আর তো কিছু নেই। একটু দাঁড়িয়ে জিরিয়ে নিই। আরে এ কি? জলে আমার ছায়া। বুদ্ধির ঘরটা একটু নড়ে উঠলো যেন। আরে উপায় তো আছে। না, আর সময় নষ্ট নয়, যাই পশুরাজের কাছে। কিরে, কটা বাজে? জানিস না দুপুর 12টার মধ্যে আমার খাবার চাই? তাও এই ভোর দুপুরে তোর মতো একটা পুচকে খরগোশ পাঠিয়েছে। তোকে তো খেতে আমার পেটের একটা কোনাও ভরবে না। বলি আরই তোদের আক্কেল। প্রভু, আমার কোনো অপরাধ নেই। এই বিলম্বের জন্য অন্য পশুদেরও কোনো অপরাধ নেই। আমার মতো পুচকে খরগোশ খেয়ে আপনার পেট ভরবে না বুঝে আজ 5টি খরগোশ আপনার জন্য পাঠিয়েছিল। তাহলে বাকিগুলো কোথায় সটকালো? সটকায়নি। শুনুন না বিলম্বের কারণ। আমরা 5 জন আপনার কাছে আসছিলাম। এমন সময় পথে অন্য এক গুহা থেকে অন্য সিংহ বেরিয়ে এসে আমাদের পথ আগলে দাঁড়ালো। বলল, তোরা যাচ্ছিস কোথায়? আমরা ভয় পেয়ে গেলাম। ভয় বললাম, আমাদের রাজা বাদশা খানের কাছে যাচ্ছি, আজ আমাদের পালা কিনা তাই। তখন সে গর্জে উঠে বলল, এই বনের রাজা আমি, শের খান। কি? বনের রাজা শের খান? হ্যাঁ, তাই বলল। আর তারপর বলল, তোদের সেই রাজা বাদশা খানকে ডেকে নিয়ে আয় আমার কাছে। যদি সে সত্যি জয়ী হয় তবে সেই হবে তোদের রাজা। তখন আমি বললাম, তাহলে আমরা গিয়ে রাজা মশাইকে ডেকে নিয়ে আসি। তখন সে গর্জে উঠে বলল, হবে না, সকলের যাওয়া চলবে না। 4 জনকে আমার কাছে রেখে একজন গিয়ে তাকে ডেকে নিয়ে আয়। এখন যা হয় বিহিত করুন প্রভু। আমি কথা দিয়ে এসেছি, আপনাকে সঙ্গে করে তার কাছে নিয়ে যাব। এত দুষ্পর্ধা তার? আমিও ঢের ঢের খান দেখেছি। আজ আমি ওকে দেখাবো বাদশা খান কি। চল আমাকে নিয়ে তার কাছে। আমি আজ ভীষণ রেগে আছি। হ্যাঁ হ্যাঁ, আমিও জানি আপনি আমাদের একমাত্র কিং বাদশা খান। আমার দৃঢ় বিশ্বাস আপনার সঙ্গে সে কিছুতেই পেরে উঠবে না। যত শীঘ্রই সম্ভব পথ দেখিয়ে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, চলুন। দেখছেন মহারাজ, শের খান আপনাকে দেখেই দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে। আসুন,
আমি তাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাকে দেখিয়ে দে। ওর দুর্গের ভেতর ঢুকেই মারব, আজ ওর নিস্তার নেই। মহারাজ, ওই দেখুন। ও, আপনি? বাঁচাও, 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 বাঁচাও। আমার জমানো পয়সায় আন্টির জন্মদিনে দেব বলে এই গিফটটা কিনেছি। আন্টি তোমার উপর খুব খুশি হবে আর আমাদের ভালো মন্দ খাওয়াবে, কি বলো? তার বলতে শুনলে তো লুসি, পুষি আন্টিকে গিফট দেবে। শুনলাম গিফট অবশ্যই দেবে, তবে এ গিফট সে গিফট নয়। মানে শোনো বাবা, বাবা 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 আন্টির জন্য আনা এই গিফটটা এই টেবিলে রাখি। একেই বলে কপাল। পুষির বাক্সটা আমি নিলাম আর আমার বাক্সটা পুষির জন্য রাখলাম। এবার জমবে মজা। হ্যালো টম, সেই মজার দৃশ্যটা দেখার জন্য তুমি কিন্তু অবশ্যই উপস্থিত থেকো। হ্যাঁ, আন্টির জন্মদিনে। হ্যাঁ, আন্টি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। কেক তো কাটলেন, এবার আমার ও টমের তরফ থেকে এই উপহার গ্রহণ করুন। কই দেখি দেখি। দেখো, ওই ব্যাগটা তো কাল তুমি আর আমি কিনলাম, কিন্তু ওটা লুসিদের কাছে গেল কি করে? আমিও তো তাই ভাবছি, অবাক ব্যাপার তো। গিফটটা খুব সুন্দর হয়েছে লুসি। তাহলে তোমরা মাঝে মাঝে ভালো কাজও করো। কই দেখি পুষি, তুমি কি গিফট আনলে? হ্যাঁ আন্টি, এই নিন। কই দেখি দেখি। বটে, আমার সাথে মস্করা দেখাচ্ছে মজা। ঠিক আছে টম, একেই বলে অলিম্পিকের দৌড়। লুসিটাকে জব্দ করতেই হবে পুষি। এবার এমন মতলব আঁটবো যে ও বাক্স বদলের কথা চিরদিনের মতো ভুলে যাবে। বুঝলে টম, পুষিটা কি দৌড়ি না দৌড়ালো সেদিন। যাকে বলে গাধার দৌড়। বুঝলে ঠিক, সেদিন আন্টির জন্মদিনে কিছুই দিতে পারলাম না, তাই এবার আন্টির জন্য এই সুন্দর ব্যাগটা দিয়ে লুসি আর টমকে হারিয়ে দেব। গিফটটা কিন্তু একেবারে সাবধানে রেখেও বন্ধু। এবার ওরা টেরই পাবে না যে গিফটটা আমি খাটের নিচে লুকিয়ে রাখবো। ওরা বলে কিনা আমার চোখে দিয়ে গিফটটা খাটের নিচে রাখবে। ওরা জানবেও না, এ ব্যাগটাও হাফিস করে দেব। গুড মর্নিং আন্টি। আমি আর টম ভাবলাম
যে সেদিন গিফটটা নিয়ে পুষিরা তো আপনাকে ঠকিয়েছে, তাই তাই আমরা আপনার জন্য একটা সুন্দর গিফট আনলাম। তাই নাকি? খুব ভালো কথা। দাঁড়াও, বাক্সটা খোলার আগে পুষি আর ডিককে ডেকে দেখাই যে তোমরা কত ভালো হয়ে গেছো। পুষি আর ডিক, তোমরা দেখো লুসি কত ভালো হয়ে গেছে। ওদের দেখে তোমাদের শেখা উচিত। ছাড়া মরকটের দল, এই তোমাদের উপহার। আমার নাকটা একেবারে ফাটিয়ে দিল। এবার আমি ক্লাব ছাড়াই তোমাদের নখ ফাটাবো। আগে তোদের নখ ফাটাই, তারপর নিশ্চয়ই ছেড়ে দেবো। ভারী মজার। একেই বলে বাক্স রহস্য। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids